হ্যালো স্টুডেন্টস, আমরা ম্যাক্সিমাম মিনিমা নিয়ে ডিসকাশন করছিলাম, কিন্তু লাস্ট ভিডিওর লাস্ট 15 মিনিটে না আমার মাইকের চার্জটা শেষ হয়ে গেছিলো, যাই জন্য কোনো ভয়েস রেকর্ড হয়নি, যার জন্য আমাকে আবার প্রথম থেকে পড়াতে হবে। তো মোটামুটি এতটা পর্যন্ত মানে এইখানটাতে গিয়ে আমাদের মাইকের চার্জটা শেষ হয়ে গেছিলো। তো এই পুরো জায়গাটা আমি আরেকবারটি এক্সপ্লেন করছি। দেখো, তোমাদেরকে কালকে আমি ইনক্রিজিং স্লোপ পড়িয়েছিলাম, ডিক্রিজিং স্লোপ পড়িয়েছিলাম। ইনক্রিজিং স্লোপ ডিক্রিজিং স্লোপের মোট 4টা পার্ট ছিল আর কি, দুটো ছিল ইনক্রিজিং স্লোপ, দুটো ছিল ডিক্রিজিং স্লোপ। আর ওই 4টে কার্ভকে আমি একটা সিঙ্গেল কার্ভ দিয়ে এখানে রিপ্রেজেন্ট করেছিলাম। এই জায়গাটা পুরোপুরি ছিল তোমার ডিক্রিজিং স্লোপ, এই পুরো জায়গাটা ছিল ডিক্রিজিং স্লোপ, এই পুরো পিঙ্ক রিজিয়নটা ছিল ডিক্রিজিং স্লোপ, এই পুরো রেড রিজিয়নটা ছিল ইনক্রিজিং স্লোপ। এটা ছিল ডিক্রিজিং স্লোপের পার্ট 1 পার্ট 2, এটা ছিল ইনক্রিজিং স্লোপের পার্ট 3 পার্ট 4, মানে এটা ইনক্রিজিং স্লোপের ছিল পার্ট 1 পার্ট 2 আর কি। তো মোটামুটি 1 2 3 4 এই 4টে পার্টে আমি তোমাদেরকে ইনক্রিজিং স্লোপ আর ডিক্রিজিং স্লোপটা আলোচনা করেছিলাম। তারপরে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এটা হচ্ছে, সাপোজ করো এটা হচ্ছে কোনো একটা কার্ভ যার ইকুয়েশনটা হচ্ছে y ইজ ইকুয়াল টু fx, মানে y ইজ ইকুয়াল টু fx মানে y ইজ ইকুয়াল টু ফাংশন অফ x। তার মানে y এর সঙ্গে x এর কোনো একটা সম্পর্ক রয়েছে, আর সেই সম্পর্কটাকে আমি গ্রাফ দিয়ে এরকম প্লট করেছি। ঠিক আছে, তুমি লক্ষ্য করে দেখো এই পয়েন্টে x এর ভ্যালু দাঁড়াও, এখানটা মুছে গেছে। x এর ভ্যালু যখন x1 তখন y এর ভ্যালু কিন্তু ম্যাক্সিমাম, তুমি দেখতে পাচ্ছ x এর এই ভ্যালুর জন্য y এর ভ্যালুটা কিন্তু ম্যাক্সিমাম হয়েছে। আর আমি যদি কার্ভের এই পয়েন্টে যদি একটা ট্যানজেন্ট ড্র করি, কার্ভের এই পয়েন্টে যদি একটা ট্যানজেন্ট ড্র করি, তাহলে সেই ট্যানজেন্ট কিন্তু আমার x অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল হচ্ছে। তার মানে এই ট্যানজেন্টের যে স্লোপ হবে সেটা tan 0 ইজ ইকুয়াল টু 0 হবে। আর আমরা ট্যানজেন্টের স্লোপকে dy বাই dx দিয়ে প্রকাশ করি। তার মানে আমি দেখতে পেলাম যে y এর ভ্যালু যখন ম্যাক্সিমাম হচ্ছে, x এর যে ভ্যালুর জন্য y এর ভ্যালু ম্যাক্সিমাম হচ্ছে, সেই পয়েন্টে dy dx ইজ ইকুয়াল টু 0 হচ্ছে। আবার তুমি লক্ষ্য করে দেখো x এর ভ্যালু যখন x2, তখন দেখো y এর ভ্যালুটা কিন্তু মিনিমাম হচ্ছে। এই পয়েন্টে x এর এই ভ্যালুর জন্য, অর্থাৎ x ইজ ইকুয়াল টু x2 এর জন্য y এর ভ্যালু আমার মিনিমাম হচ্ছে। আর মিনিমাম পয়েন্টে আমার দেখো আমি যদি এখানে ট্যানজেন্ট ড্র করি, মিনিমাম পয়েন্টে আমি যদি একটা ট্যানজেন্ট ড্র করি, এই ট্যানজেন্টও কিন্তু আমার x অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল হচ্ছে। তাহলে এই যে ট্যানজেন্টের স্লোপ অর্থাৎ dy বাই dx ইজ ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, তার মানে আমি বুঝতে পারলাম y এর মিনিমাম ভ্যালুতে x এর যে ভ্যালুর জন্য y এর ভ্যালু মিনিমাম হবে, সেইখানে dy dx ইজ ইকুয়াল টু 0 হচ্ছে। অর্থাৎ এই কার্ভের এই পয়েন্টে, মিনিমাম পয়েন্টে আমি যদি একটা ট্যানজেন্ট ড্র করি, সেই ট্যানজেন্ট আমার x অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল হচ্ছে। আর x অ্যাক্সিসের সঙ্গে যদি প্যারালাল হয়, তাহলে সেইখানে ট্যানজেন্টের স্লোপ tan থিটা ইজ ইকুয়াল টু tan 0 ইজ ইকুয়াল টু 0 হচ্ছে। আর আমরা জানি ট্যানজেন্টের স্লোপকে আমরা dy বাই dx দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে মিনিমাম পয়েন্টে dy বাই dx ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে এই যে দুটো পয়েন্ট আমি পেলাম, সেই দুটো পয়েন্টকে আমি এক্সট্রিম পয়েন্ট আমি ধরে নেব নয়, এটাকে এক্সট্রিম পয়েন্টই বলা হয়। যে পয়েন্টটা ম্যাক্সিমাম আর যে পয়েন্টটা মিনিমাম, এক্স এর যে ভ্যালুর জন্য y এর ভ্যালু ম্যাক্সিমাম হচ্ছে সেটাকে এক্সট্রিম পয়েন্ট বলবো। আর এক্স এর যে ভ্যালুর জন্য y এর ভ্যালু মিনিমাম হচ্ছে সেটাকেও আমি এক্সট্রিম বলবো। একটা হচ্ছে পজিটিভ এক্সট্রিম, একটা হচ্ছে নেগেটিভ এক্সট্রিম, তুমি এরকম করে ভাবতে পারো। বা ম্যাক্সিমা আর মিনিমা পয়েন্টটাকে একত্রে আমি এক্সট্রিম বলবো। ঠিক আছে, তার মানে তুমি লক্ষ্য করে দেখো এই যে এক্সট্রিম অর্থাৎ যেখানে y এর ভ্যালু ম্যাক্সিমাম, আরেকটা যে এক্সট্রিম যেখানে y এর ভ্যালু মিনিমাম, সেই দুটো পয়েন্টে আমি যদি ট্যানজেন্ট ড্র করি, তাহলে সেই ট্যানজেন্ট দুটো আমার x অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল হচ্ছে। আর x অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল যদি হয়, তাহলে dy বাই dx ইজ ইকুয়াল টু 0 হবে। তাই জন্য দেখো আমি এখানে দুটো জিনিস লিখেছি, ম্যাক্সিমা হোক বা মিনিমা হোক, dy বাই dx ইজ ইকুয়াল টু সবসময় 0 হবে, dy বাই dx ইজ ইকুয়াল টু সবসময় 0 হবে। বোঝা গেছে? তাহলে তুমি ম্যাক্সিমাম পয়েন্টে যাও বা মিনিমাম পয়েন্টে যাও, dy বাই dx কিন্তু অলওয়েজ 0 হবে। বোঝা গেছে? তাহলে y ইজ ইকুয়াল টু fx যদি কোনো একটা ফাংশন যদি দিয়ে দেয় আর তোমাকে এক্সট্রিম পয়েন্টগুলো যদি ফাইন্ড আউট করতে বলে, তাহলে y কে সিম্পল তুমি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দেবে, দিয়ে dy বাই dx এর ভ্যালুটা তুমি 0 করবে। ঠিক আছে, এরপর যখন তুমি dy বাই dx এর ভ্যালু 0 করছো, তখন তুমি x এর কিছু ভ্যালু পাবে। x এর সেই ভ্যালুতে y এর ভ্যালু কিন্তু এক্সট্রিমে থাকবে, সেটা ম্যাক্সিমামও হতে পারে, সেটা মিনিমামও হতে পারে। এবার তুমি বুঝবে কি করে কোনটা ম্যাক্সিমাম হবে কোনটা মিনিমাম হবে, কারণ dy বাই dx
তোমার ম্যাক্সিমামও মানে আমি যখন y এর ভ্যালু ম্যাক্সিমাম পাচ্ছি তখনও dy বাই dx 0, আবার y এর ভ্যালু যখন মিনিমাম পাচ্ছি তখনও dy বাই dx 0। তাহলে সাপোজ করো এই ফাংশনটা যে ছিল, এখানে যে এই ফাংশনটা যে ছিল, এই যে ফাংশনটা যে ছিল, এই ফাংশনকে যদি আমি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যদি করি বা dy বাই dx যদি করি এবং সেটাকে আমি যদি 0 সঙ্গে ইকুয়াল করি, তাহলে x এর দুটো ভ্যালু পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে x ইজ ইকুয়াল টু x1, একটা হচ্ছে x ইজ ইকুয়াল টু x2। এখন আমি বুঝবো কি করে x ইজ ইকুয়াল টু x1 এ ম্যাক্সিমাম হচ্ছে না x ইজ ইকুয়াল টু x2 তে ম্যাক্সিমাম হচ্ছে? তুমি বলবে স্যার x ইজ ইকুয়াল টু x1 এ ম্যাক্সিমাম হচ্ছে। তুমি বলতে পারছো এর কারণটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ x ইজ ইকুয়াল টু x1 এ তোমার y-টা ম্যাক্সিমাম হচ্ছে, কিন্তু তোমাকে তো পরীক্ষাতে বা তোমার কোয়েশ্চেনে বা তোমার টেস্টে এরকম করে কার্ভ তো ড্র করা থাকবে না, তোমাকে জাস্ট y ইজ ইকুয়াল টু fx একটা ইকুয়েশন বলে দেবে। এখান থেকে তুমি দেখে বলতে পারবে না যে এই পয়েন্টে ম্যাক্সিমাম হচ্ছে, এই পয়েন্টে মিনিমাম হচ্ছে। তারপরে সেকেন্ড তোমাকে আর একটা টেস্ট করতে হবে, তোমাকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ d2y বাই dx2 এই ভ্যালুটাকে ক্যালকুলেট করে দেখতে হবে। যদি d2y বাই dx2 এর ভ্যালু নেগেটিভ যদি হয়, d2y বাই dx2 এর ভ্যালু যদি নেগেটিভ যদি হয়, তাহলে ওই পয়েন্টে y ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম। তুমি লক্ষ্য করে দেখো যে রিজিয়নে y এর ভ্যালু ম্যাক্সিমাম সেটা কিন্তু ডিক্রিজিং স্লোপের রিজিয়ন, যে রিজিয়নে y এর ভ্যালু ম্যাক্সিমাম সেটা হচ্ছে ডিক্রিজিং স্লোপের রিজিয়ন, আর ডিক্রিজিং স্লোপে y এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বা d2y বাই dx2 নেগেটিভ হয়। তাহলে এইখান থেকে বুঝতে পারলাম dy বাই dx তো 0 করবই, dy বাই dx 0 করে x এর যে দুটো ভ্যালু পাবো সেই দুটো ভ্যালুকে d2y বাই dx2 তে আমি পুট করে দেখব। d2y বাই dx2 এর বের করব, মানে dy বাই dx কে ফার্দার আরেকবার ডেরিভেটিভ করব, দিয়ে x এর একটা ভ্যালু পুট করে দেখব। x এর সেই ভ্যালুর জন্য যদি d2y বাই dx2 নেগেটিভ হয়, যদি d2y বাই dx2 নেগেটিভ হয়, তাহলে সেই পয়েন্টে আমার y-টা ম্যাক্সিমাম হবে। অন্যদিকে x এর যে ভ্যালুর জন্য d2y বাই dx2 পজিটিভ হবে, সেই পয়েন্টে y ইজ ইকুয়াল টু মিনিমাম হবে। কারণ মিনিমাম যে y ইজ ইকুয়াল টু মিনিমাম, এই যে রিজিয়নটা, এই রিজিয়নটা হচ্ছে আমার ইনক্রিজিং স্লোপের আন্ডারে আসছে। এই যে রিজিয়নটা এটা ইনক্রিজিং স্লোপের আন্ডারে আসছে, আর ইনক্রিজিং স্লোপ মানে এই d2y বাই dx2 ইজ ইকুয়াল টু d2y বাই dx2 গ্রেটার দেন 0 হবে। অর্থাৎ x ইজ ইকুয়াল টু x2 এই রিজিয়নে d2y বাই dx2 পজিটিভ, তার মানে এটা হচ্ছে ইনক্রিজিং স্লোপের রিজিয়ন, আর ইনক্রিজিং স্লোপের রিজিয়নে আমার y-টা মিনিমাম হবে। বোঝা গেছে? যাই হোক, এবারে তোমাদেরকে আমি আরেকটা, এই জায়গাটা করিয়েছিলাম কিন্তু যাই হোক মাইকে চার্জ না থাকার জন্য পুরো রেকর্ড হয়নি, মানে ভয়েসটা রেকর্ডই হয়নি, যাই জন্য এটা থাকা না থাকা সমান, বাদ দাও, এটা বাদ দিয়ে দিলাম, ছাড়ো এটাকে। এবারে এই যে ম্যাক্সিমা আর মিনিমা এর অ্যাপ্লিকেশনটা কোথায় তোমাদেরকে এবারে বলি। ম্যাক্সিমা আর মিনিমার কনসেপ্ট তুমি যদি লাগিয়ে দাও যে কোনো কমপ্লিকেটেড অঙ্ক, যেটা নর্মাল নিয়মে 1 পাতা 1.5 পাতা লাগবে, সেই কমপ্লিকেটেড জায়গাগুলোতে যদি ম্যাক্সিমা মিনিমার যদি কনসেপ্ট লাগাও, এরকম অনেক ক্ষেত্র রয়েছে, সেইখানে যদি ম্যাক্সিমা মিনিমার কনসেপ্ট যদি লাগাও, তাহলে সেই অঙ্কটা উইদিন 2 to 3 লাইন সলভ হয়ে যায়। এখন আমার পক্ষে বোঝানো পসিবল নয়, কারণ আমি তো ফিজিক্সে এখনো ঢুকিনি, এটা বেসিক ম্যাথ চলছে। আমি তোমাকে কিছু এক্সাম্পল দিয়ে তোমাকে দেখাতে পারি। আমি একটা অঙ্ক তোমাদের দিচ্ছি। সাপোজ করো আমার কাছে দুটো নাম্বার আছে, একটা নাম্বার হচ্ছে এক্স আর একটা নাম্বার হচ্ছে ওয়াই, ঠিক আছে? তোমাকে বলে দিয়েছে এক্স আর ওয়াই এর যে সামেশন বা এক্স আর ওয়াই এর যে যোগটা হবে, যে যোগফলটা পাবো, এক্স আর ওয়াই কে যদি তুমি যোগ করো
তাহলে তাদের যোগফলটা কিন্তু 10 হবে। আমাকে বলে দিয়েছে দুটো নাম্বার এক্স আর ওয়াই, বলে দিয়েছে নাম্বার দুটো এরকম হবে যাতে করে তাদের যোগফল সবসময় 10-এর সঙ্গে সমান হয়। তোমাকে এখন বলেছে যে ফাইন্ড ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই, ফাইন্ড ভ্যালু অফ x and y such that P মানে প্রোডাক্ট is equal to xy is equal to জানো ম্যাক্সিমাম হয়। এই প্রোডাক্ট যেন আমার ম্যাক্সিমাম হয়। তোমাকে এক্স অ্যান্ড ওয়াই দুটো নাম্বার বলে দিয়েছে, তোমাকে এক্স অ্যান্ড ওয়াই দুটো নাম্বার বলে দিয়েছে। নাম্বার দুটো এমনই যাতে করে এক্স প্লাস ওয়াই এদের অ্যাডিশন সবসময় যেন 10 হয়, মানে এক্স আর ওয়াই হচ্ছে এমন দুটো নাম্বার যাতে করে তাদের যোগফল সবসময় 10 হয়। আমাকে বলছে এক্স অ্যান্ড ওয়াই এর ভ্যালু কত হবে যাতে করে তাদের প্রোডাক্ট পি এক্স ওয়াই ইজ ইকুয়াল টু যেন ম্যাক্সিমাম হয়, তোমাকে এটি জানতে চেয়েছে। এই অঙ্কটা না নর্মাল নিয়মে করা যায়, কিন্তু তোমাকে একটা নর্মাল নিয়মে অঙ্কটা করিয়ে দেখাই। দেখো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে প্রোডাক্ট পি, দাঁড়াও সাপোজ করো এটা হচ্ছে প্রোডাক্ট পি, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে তাদের প্রোডাক্ট পি। আমি কি বললাম এক্স আর ওয়াই হচ্ছে এমন দুটো নাম্বার যাতে করে এদের যোগফল সবসময় 10 হবে। আমি এক কাজ করি, এটাকে এখানে আমি 1 লিখলাম, এটাকে 2 লিখলাম, এইখানে আমি 3 লিখলাম, এইখানে আমি 4 লিখলাম, এইখানে আমি 5 লিখলাম। ওয়াই এর ভ্যালু এক্স যদি 1 হয় তাহলে ওয়াই এর ভ্যালু 9 হবে, এক্স যদি 2 হয় ওয়াই এর ভ্যালু 8 হবে, এক্স যদি 3 হয় ওয়াই এর ভ্যালু 7 হবে, এক্স যদি 4 হয় ওয়াই এর ভ্যালু 6 হবে, আর এক্স যদি 5 হয় তাহলে ওয়াই এর ভ্যালু আমার 5 হবে। এখন এক্স এর ভ্যালু যদি 1 হয় আর ওয়াই এর ভ্যালু যদি 9 হয় তাহলে প্রোডাক্ট ইজ ইকুয়াল টু 9 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 9 হবে, এখানে প্রোডাক্ট ইজ ইকুয়াল টু 16 হবে, এখানে প্রোডাক্ট ইজ ইকুয়াল টু 21 হবে, এখানে প্রোডাক্ট ইজ ইকুয়াল টু 6 4 যা 24 হবে, এখানে প্রোডাক্ট ইজ ইকুয়াল টু 5 5 যা 25 হবে। তুমি লক্ষ্য করে দেখো প্রোডাক্ট এর ভ্যালু ম্যাক্সিমাম কখন হচ্ছে, প্রোডাক্টের ভ্যালু ম্যাক্সিমাম তখনই হচ্ছে যখন এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু যখন 5 করে করে আসছে। বুঝতে পারছো? প্রোডাক্ট ম্যাক্সিমাম তখনই হচ্ছে যখন এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু যখন 5 করে করে হচ্ছে, আর প্রোডাক্টের ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু তখন 25 হচ্ছে। তাহলে এইটা হয়ে গেল আমার ম্যাক্সিমাম। কিন্তু অঙ্কটা সোজা বলে আমি এরকম করে করতে পারলাম, কিন্তু এইটাই আমি ডেরিভেটিভের সাহায্যে কি করে করব, লক্ষ্য করে দেখো। সাপোজ করছি একটা সংখ্যা যদি আমার এক্স হয় তাহলে আরেকটা সংখ্যা ওয়াই ইজ ইকুয়াল টু 10 মাইনাস এক্স হবে, তাহলে প্রোডাক্ট পি ইজ ইকুয়াল টু 10 মাইনাস এক্স ইন্টু এক্স হবে, তাহলে প্রোডাক্ট ইজ ইকুয়াল টু 10x মাইনাস এক্স স্কোয়ার হবে। এখন পিটাকে যদি ম্যাক্সিমাম করতে হয় তাহলে আমার ডিপি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 0 করতে হবে,
কারণ আমি বলেছিলাম এক্সট্রিম পয়েন্টে তোমার ম্যাক্সিমাম হতে পারে বা মিনিমাম হতে পারে, এক্সট্রিম পয়েন্টে সবসময় ডিওয়াই বাই ডিএক্স 0 হবে। যেহেতু আমি এখানে পি এর ভ্যালু বের করতে চাইছি তাহলে ডিপি বাই ডিএক্স অলওয়েজ 0 হবে। এবার তুমি এটাকে ডেরিভেটিভ করে দেখো, তার মানে ডি ডিএক্স অফ 10x মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তার মানে ডি ডিএক্স অফ 10x মাইনাস d dx of x square is equal to 0। 10x এর ডেরিভেটিভ হয় 10 আর 2x এর ডেরিভেটিভ x স্কয়ার এর ডেরিভেটিভ হয় 2x, এটা is equal to 0 হবে। তাহলে x is equal to 5 হবে। তাহলে x এর ভ্যালু হচ্ছে 5, তাহলে অবশ্যই y is equal to 5 হবে, কারণ x এর ভ্যালু যদি 5 হয় তাহলে y এর ভ্যালু 10 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 5 হবে, আর সেই ক্ষেত্রে প্রোডাক্ট ইজ ইকুয়াল টু 5 ইন্টু 5 ইজ ইকুয়াল টু 25 হবে। তার মানে বুঝতে পারলে কি করে ম্যাক্সিমাম মিনিমার কনসেপ্ট অঙ্কটাকে ছোট্ট করে দিতে পারে। আমাকে ভাবতেই হলো না, কোনো মাথাই লাগাতে হলো না, সিম্পল ডিওয়াই বাই ডিএক্স কে 0 করলাম বা ডিপি বাই ডিএক্স কে 0 করলাম, অ্যান্সার আমার এমনি বেরিয়ে গেল। বোঝা গেছে? তোমাদেরকে আমি আরেকটা অ্যাপ্লিকেশন দেখাই, দেখো সাপোজ করো এখানে একটা বল রয়েছে, সাপোজ করো এখানে একটা বল রয়েছে, এই বলটাকে তুমি উপরের দিকে ইউ ভেলোসিটিতে ছুড়ে দিয়েছো, এই বলটাকে তুমি উপরের দিকে ইউ ভেলোসিটিতে ছুড়ে দিয়েছো, তাহলে বলটা এরকম করে উপর দিকে উঠবে, দিয়ে আস্তে আস্তে বলটা উপরের দিকে উঠবে, দিয়ে আস্তে আস্তে মাটিতে নেমে যাবে। এখন জি কোন দিক কাজ করছে, গ্র্যাভিটি কোন দিক কাজ করছে, গ্র্যাভিটি জি নিচের দিকে কাজ করছে। তোমরা ক্লাস 9-এ পড়েছিলে, যারা যারা ক্লাস 11-এ কাইনেমেটিক্স পড়া আছে, আমি যদি কোনো একটা অবজেক্টকে ইউ স্পিডে উপরের দিকে যদি ছুড়ে দিই তাহলে ওই অবজেক্টটা ম্যাক্সিমাম কত হাইটে উঠে। এই যে এটা সাপোজ করো, এটা হচ্ছে এইচ ম্যাক্স, সাপোজ করো এটা হচ্ছে এইচ ম্যাক্স। আমরা জানি কোনো একটা অবজেক্টকে যদি ইউ স্পিডে উপরের দিকে ছুড়ে দাও তাহলে সেটা ম্যাক্সিমাম যে হাইটে উঠে সেই এইচ ম্যাক্স ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g হয়, এটা তোমরা জানো। এবারে এই হাইটে উঠতে পার্টিকেলটা যে সময় নেয় সে টাইম টি ইজ ইকুয়াল টু ইউ বাই জি হয়, এটাও তোমরা জানো হয়তো, বা যারা জানো না তাদের নিশ্চয়ই মনে পড়েছে ক্লাস 9 এরকম কিছু একটা পড়েছিলে, আর যাদের ওটাও মনে পড়ছে না চিন্তা করার দরকার নেই, কাইনেমেটিক্সও করানো হবে। এখন ধরে নাও যে কোনো একটা অবজেক্টকে যদি ইউ স্পিডে উপরের দিকে ছুড়ি তাহলে সেটা যে ম্যাক্সিমাম হাইটে উঠে সেইটা এইচ ম্যাক্স ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g হয়, এটা বোঝো। ম্যাক্সিমাম হাইটে উঠতে যে সময় লাগে সে টাইম টি ইজ ইকুয়াল টু ইউ বাই জি হয়, মানে উঠতে ইউ বাই জি সময় লাগে আর নামতে ইউ বাই জি সময় লাগে। এইটাকে তো এমনি নর্মালি প্রুফ করা যায়, এটাকে তো প্রুফ করা যায়, কোনো অসুবিধা নেই এটাতে। কিন্তু এইটাই আমি ডেরিভেটিভের কনসেপ্ট ইউজ করে করতে চাই। এটাই আমি ডেরিভেটিভের কনসেপ্ট ইউজ করে করতে চাই। আমরা জানি কোনো একটা অবজেক্টকে যদি ইউ স্পিডে উপরের দিকে ছুড়ে দিই তাহলে ওই বস্তুটা টি সময়ে বা ওই অবজেক্টটা টি সময়ে যে হাইটে উঠবে তার ইকুয়েশন এইচ ইজ ইকুয়াল টু কত হয়, তার ইকুয়েশন এইচ বা ছাড়ো, তার ইকুয়েশন এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার হয়। এবার এটা কেন হলো তার আলোচনা কিন্তু এখানে করবো না, আমরা শুধু এখানে ম্যাক্সিমাম মিনিমার কনসেপ্ট করবো। এখন তুমি দেখো এইচ ইজ ইকুয়াল টু
এইচ ম্যাক্স যদি হতে হয় তাহলে অবশ্যই এইচ এর ডেরিভেটিভকে 0 করতে হবে, এইচ এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে 0 করতে হবে। এখন দেখো এইখানে ভেরিয়েবল কি কি রয়েছে, এইখানে একটা ভেরিয়েবল রয়েছে এইচ আর একটা ভেরিয়েবল রয়েছে টি। এইচটাকে ম্যাক্সিমাম করতে গেলে ডিএইচ বাই ডিটি ইজ ইকুয়াল টু 0 করতে হবে, 0 করতে হবে। তাহলে ডি ডিটি অফ ইউটি মাইনাস ডি ডিটি অফ হাফ অফ জিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 করতে হবে। এখন তুমি লক্ষ্য করে দেখো ইউটা তো কনস্ট্যান্ট, এই যে ইউটা তো কনস্ট্যান্ট, এই ইউটা তো কনস্ট্যান্ট আর এখানে হাফ অফ জিটা তো কনস্ট্যান্ট, তাহলে এইগুলো আমার ডেরিভেটিভের বাইরে বেরোবে। তাহলে এই যে এইটার যে ডেরিভেটিভ, আচ্ছা আমি লিখে লিখেই করি, ডিউ ইন্টু ডি ডিটি অফ টি মাইনাস হাফ অফ জি ইন্টু ডি ডিটি অফ টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 করতে হবে। এখন দেখো এইটার ডেরিভেটিভ কত হবে, টি এর ডেরিভেটিভ টি এর রেসপেক্টে 1 হবে আর টি স্কোয়ারের ডেরিভেটিভ টি এর রেসপেক্টে 2t হবে। তার মানে এইখানে হচ্ছে ইউ মাইনাস হাফ অফ জি ইন্টু 2t ইজ ইকুয়াল টু 0। তাহলে ইউ মাইনাস জিটি ইজ ইকুয়াল টু 0। তাহলে ইউ ইজ ইকুয়াল টু জিটি, তাহলে টি ইজ ইকুয়াল টু কত হবে, আমার টি ইজ ইকুয়াল টু হয়ে গেল ইউ বাই জি। তাহলে এই সময়ে সে ম্যাক্সিমাম হাইটকে অ্যাচিভ করবে। আর দেখো ওটা অলরেডি আমি জানতাম ক্লাস 9-এ, বা যারা জানতে না বা যারা ভুলে গেছে তারা একটু পরে নেক্সট চ্যাপ্টারই তুমি দেখবে। এবারে সেই ম্যাক্সিমাম হাইটের ভ্যালু কত, এখন যেহেতু দেখো টি এর এইখানে একটাই ভ্যালু বেরিয়েছে, একটাই তো ভ্যালু বেরিয়েছে, তাহলে এখানে ম্যাক্সিমাম মিনিমাম আমাকে তো আর ভেরিফাই করে দেখতে পারবো না। যদি দুটো ভ্যালু বেরোতো তাহলে আমাকে ভেরিফিকেশন করে দেখতে হতো। এইখানে যেহেতু একটা ভ্যালু বেরিয়েছে তাহলে ভেরিফিকেশন করে দেখার তো সুযোগটা আমার রইলো না, তাহলে এইটাতেই ম্যাক্সিমাম হবে। তাহলে এইচ এর যে ম্যাক্সিমাম ভ্যালু এইচ ইজ ইকুয়াল টু, এই যে এখানে টি এর জায়গায় আমি টি এর জায়গায় ইউ বাই জি, এই যে এখানে টি এর জায়গায় আমি ইউ বাই জি পুট করে দেবো। তাহলে ইউ ইন্টু ইউ বাই জি মাইনাস হাফ অফ জি ইন্টু টি এ স্কোয়ারের জায়গায় টি এর জায়গায় ইউ বাই জি তার হোল স্কোয়ার বসিয়ে দেবো। ইউ বাই জি তার হোল স্কোয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার ইউ স্কোয়ার বাই জি মাইনাস ইউ স্কোয়ার বাই 2g। তাহলে এইখানে চলে আসছে তোমার ইউ স্কোয়ার বাই 2g। তাহলে এইচ ম্যাক্সের যে ভ্যালু দাঁড়ালো সেটা হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g অ্যান্সার। বা তুমি এটাকে প্রুফড লিখতে পারো। গল্প শেষ। এই ক্যালকুলেশনটা একটা জায়গা। যাই হোক, আই হোপ বুঝতে পেরেছো। চলো নেক্সট। তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, স্যার আপনি এমন এমন অঙ্ক দিচ্ছেন যেখানে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু একটা বেরোচ্ছে, আমাকে ভেরিফিকেশন করে দেখতে হচ্ছে না। তাহলে চলো এবারে এমন একটা অঙ্ক দিই যেখানে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 0 করে তুমি এক্স এর দুটো ভ্যালু পাবে আর তোমাকে ডি2y বাই ডিএক্স2 মানে ভেরিফাই করে দেখতে হবে। চলো একটা অঙ্ক দিচ্ছি, দেখো। সাপোজ করো y ইজ ইকুয়াল টু 1/3 এক্স কিউব মাইনাস 4x প্লাস 1, এই ইকুয়েশনটা বলে দিয়েছে। তোমাকে y এর ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে আর তোমাকে y এর মিনিমাম ভ্যালু, এই দুটো বের করে দেখাতে হবে।
এই দুটো ইজ ইকুয়াল টু কত হবে বের করে দেখাতে হবে। চলো দেখো, ওয়াই এর ভ্যালু এটা বলে দিয়েছে, আমাকে ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু বের করে দেখাতে হবে, অর্থাৎ এক্সট্রিম পয়েন্টগুলোতে যেতে হবে। এক্সট্রিম পয়েন্টে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 0 হয়, তোমরা প্রত্যেকে জানো। তাহলে এখানে যে y ইজ ইকুয়াল টু রইল, y ইজ ইকুয়াল টু 1/3 এক্স কিউব মাইনাস 4x প্লাস 1। তাহলে আমাকে আগে dy বাই dx করে দেখতে হবে। dy বাই dx করে দেখতে পাচ্ছি d dx অফ 1/3 এক্স কিউব প্লাস d dx অফ 4x প্লাস d dx অফ 1। দিয়ে এটা কত বেরোবে বলো তো? এক্স 1/3 তো বাইরে বেরোবে, এক্স কিউবের ডেরিভেটিভ কত হয়? 3x স্কোয়ার হয়। 4x এর ডেরিভেটিভ কত হয়? 4 হয়। আর 1 এর ডেরিভেটিভ কত হয়? 0 হয়। এটা মাইনাস ছিল না, সরি, এখানে মাইনাস হবে। তাহলে এখানে আসছে এক্স স্কোয়ার মাইনাস 4, এটি হচ্ছে আমার ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু। এখন ম্যাক্সিমাম হোক বা মিনিমাম হোক, for max or min dy by dx is equal to সবসময় আমাকে 0 করতে হবে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0 করতে হবে। তাহলে x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2 বেরোচ্ছে। x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2 বেরোচ্ছে। দেখো এখানে x এর দুটো ভ্যালু আছে, আমি বুঝবো কি করে x ইজ ইকুয়াল টু প্লাস 2 তে ম্যাক্সিমাম হবে না x ইজ ইকুয়াল টু মাইনাস 2 তে ম্যাক্সিমাম হবে? তাহলে ফার্দার আমাকে d2y বাই dx2 বের করতে হবে। তাহলে বের করি, d2y বাই dx2 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 2x হচ্ছে। এখন যদি তুমি d2y বাই dx2 at x is equal to 2 তে দেখো, আর d2y বাই dx2 যদি x is equal to মাইনাস 2 তে দেখো, যদি d2y বাই dx2 x is equal to 2 তে দেখো, d2y বাই dx2 কত আসছে? 2x আসছে। যদি x এর জায়গায় 2 বসাও তাহলে এইটা ইজ ইকুয়াল টু কত আসছে? 4 আসছে, যেটা কিনা 0 থেকে বেশি হচ্ছে। আর এইখানে যদি x ইজ ইকুয়াল টু মাইনাস 2 যদি বসানো হয়, x ইজ ইকুয়াল টু মাইনাস 2 যদি বসানো হয়, তাহলে d2y বাই dx2 হলো মাইনাস 4 আসছে, মাইনাস 4 আসছে, যেটা 0 থেকে ছোট আসছে। তার মানে এটুকু বুঝতে পারলাম যে x ইজ ইকুয়াল টু প্লাস 2 তে মিনিমাম হবে, আর x ইজ ইকুয়াল টু মাইনাস 2 তে ম্যাক্সিমাম হবে। কারণ x ইজ ইকুয়াল টু প্লাস 2 তে d2y বাই dx2 0 অপেক্ষা বড়, আর 0 অপেক্ষা বড় মানে এটা ডিক্রিজিং স্লোপের আন্ডারে আসছে। আর d2y বাই dx2 at x ইজ ইকুয়াল টু মাইনাস 2 তে মাইনাস 4 আসছে, অর্থাৎ এটা ইনক্রিজিং স্লোপ হচ্ছে। আর ইনক্রিজিং স্লোপে কি হয়? ইনক্রিজিং স্লোপে y ইজ ইকুয়াল টু মিনিমাম হয়। তাই তো করেছিলাম, এই যে
d2y বাই dx2 যেখানে পজিটিভ আসছে অর্থাৎ ইনক্রিজিং স্লোপে y ইজ ইকুয়াল টু মিনিমাম হচ্ছে, তাহলে যেখানে d2y বাই dx2 পজিটিভ হচ্ছে, যেখানে d2y বাই dx2 পজিটিভ হচ্ছে অর্থাৎ x ইজ ইকুয়াল টু 2 তে পজিটিভ হচ্ছে, তাহলে x ইজ ইকুয়াল টু 2 তে y এর ভ্যালু মিনিমাম হবে, আর x ইজ ইকুয়াল টু -2 তে d2y বাই dx2 ভ্যালু নেগেটিভ হচ্ছে অর্থাৎ 0 থেকে ছোট হচ্ছে, তাই x ইজ ইকুয়াল টু -2 তে y এর ভ্যালু ম্যাক্সিমাম হবে। এখন আমাকে y ম্যাক্স বের করতে হবে, আচ্ছা y মিন আগে বের করে নি, y মিন ইজ ইকুয়াল টু মিনিমাম হবে x এর ভ্যালু +2 এর জন্য, এখন তুমি এখানে +2 পুট করে দাও, তাহলে এটা হবে 1/3 × 8, ছাড়ো এমনি করে করতে হবে না, x এর জায়গায় 2 বসাও, তাহলে এটা 8/3 হচ্ছে, 2 বসাও -8 হচ্ছে, +1, তুমি যদি এলসিএম এখন যদি বের করো 3 8 -24 +3 দিয়ে কত হচ্ছে, এটা হচ্ছে -16 + 3 মানে -13/3। আর y ম্যাক্স y ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম তখনই হবে যখন x এর ভ্যালু -2 বসাবে, আর -2 বসালে এটা -8/3 আসছে, প্লাস -2 বসালে +8 আসবে, +1। এখন যদি তুমি এখানে এলসিএম যদি করো 3, এটা হচ্ছে তোমার -8 + 24 +1, 25 থেকে 8 বাদ দিলে কত হয়, 25 থেকে 8 বাদ দিলে 17 হয়, তাহলে এটা 17/3 আসছে। তাহলে এইটা হয়ে গেল আমার ম্যাক্সিমাম ভ্যালু, আর এইটা হয়ে গেল আমার মিনিমাম ভ্যালু, বোঝা গেছে? তাহলে মিনিমাম ভ্যালুটা হচ্ছে -13/3 আর ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে 17/3। এইভাবে সহজ সহজ অঙ্ক, এখানে কিন্তু কোনো ফিজিক্সের কনসেপ্ট নেই, এখানে কিন্তু পুরোপুরি ম্যাথামেটিক্সই ঢুকে আছে। যাই হোক, এইগুলো যদি ভালো করে নিতে পারো, যদি ভালো করে বুঝতে পারো কেন আমি এইগুলো করছি, এটা যদি ভালো করে বুঝতে পারো, তাহলে কিন্তু ফিজিক্স খুবই ইজি লাগবে তোমাদের। ঠিক আছে, চলো নেক্সট তোমাদেরকে বুঝতে হবে চেন রুল, ডেরিভেটিভের লাস্ট জিনিস। এই চেন রুল যদি বুঝে নাও তাহলে মোটামুটি ডেরিভেটিভ শেষ, আর এই চেন রুল বুঝে গেলেই ডেরিভেটিভের পোর্শন তোমাদের শেষ হয়ে যাবে। মোটামুটি এইটুকু ডেরিভেটিভ শিখতে পারলেই তোমাদের ফিজিক্স 11-12 ফিজিক্সে আর কোনো জায়গায় কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক আছে, এবারে দেখো তোমাদেরকে চেন রুল শিখতে হবে। চেন চেন রুল, ঠিক আছে, দেখো সব থেকে প্রথমে বোঝো dx অফ sin x ইজ ইকুয়াল টু cos x হয়, হয়তো ddx অফ sin x ইজ ইকুয়াল টু cos x হয়, কিন্তু তার মানে sin x এর ডেরিভেটিভ cos x কখন হবে, যখন ডেরিভেটিভ আমি x এর রেসপেক্টে করব। sin x এর ডেরিভেটিভ cos x, sin x এর ডেরিভেটিভ cos x তখনই হবে যখন ডেরিভেটিভ আমি x এর রেসপেক্টে করব, আর এই x এর সঙ্গে এই x এর মিল আছে। কি বলছি বুঝতে পারছো? এবারে আমার প্রশ্ন হচ্ছে sin 2x এর ডেরিভেটিভ cos 2x কখন হবে, যখন আমি এইটার ডেরিভেটিভ যখন আমি 2x এর রেসপেক্টে করব, কারণ এই 2x এর সঙ্গে এই 2x এর মিল আছে।
কি বললাম বুঝতে পারলে? সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স তখনই হবে যখন ডেরিভেটিভ আমি এক্স এর রেসপেক্টে করব। ঠিক সেরকম সাইন টু এক্স এর ডেরিভেটিভ কস টু এক্স তখনই হবে যখন ডেরিভেটিভ আমি টু এক্স এর রেসপেক্টে করব। এই জিনিসটা বুঝতে হবে। এটা হচ্ছে একটা সূত্র। এবারে তোমাকে আমি যদি বলি যে ডি ডিএক্স অফ সাইন টু এক্স কত হবে, এটা যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি। আমি এখান থেকে দেখেছি সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স তখনই হয় যখন ডেরিভেটিভ আমি এক্স এর রেসপেক্টে করব। আবার এখানে দেখতে পাচ্ছি সাইন টু এক্স এর ডেরিভেটিভ কস টু এক্স তখনই হবে যখন ডেরিভেটিভ আমি টু এক্স এর রেসপেক্টে করব। কিন্তু এবার আমার কোয়েশ্চেন হচ্ছে সাইন টু এক্স এর ডেরিভেটিভ যদি আমি এক্স এর রেসপেক্টে করি তাহলে আমার অ্যান্সার কত আসবে? তুমি দেখো এখানে এই এক্স এর সঙ্গে এই এক্স এর মিল ছিল, এখানে এই টু এক্স এর সঙ্গে এই টু এক্স এর মিল ছিল, কিন্তু দেখো এখানে এই টু এক্স এর সঙ্গে এক্স এর কিন্তু কোনো মিল নেই। তার মানে এইটাকে আমি একটু ঘুরিয়ে করব। কিভাবে করব? ডি অফ ডি অফ টু এক্স সাইন টু এক্স ইন্টু ডি অফ টু এক্স ইন্টু ডিএক্স। তুমি লক্ষ্য করে দেখো এই টু এক্স আর এই টু এক্স দেখো কেটে যাচ্ছে, তাহলে ডিডিএক্স পড়ে থাকছে। কি বললাম বুঝতে পারলে? তো আমি এটাকে এরকম করে ঘুরিয়ে লিখলাম, এই টু এক্স আর এই টু এক্স আমার কেটে যাচ্ছে। এবারে তুমি লক্ষ্য করে দেখো এই যে জিনিসটা, এটা কত হবে? এটা cos 2x হবে। এইটা আমার cos 2x হবে, কিন্তু 2x এর ডেরিভেটিভ x এর রেসপেক্টে কত হবে? 2 হবে। তাহলে এইখানে একটা 2 গুণ হয়ে থাকবে। তাহলে আমার ফাইনাল যে অ্যান্সারটা আসবে সেটা হবে 2 cos 2x। তাহলে এইখান থেকে বুঝতে পারলাম d dx of sin 2x is equal to 2 cos 2x হবে। এটাই হচ্ছে আমার চেইন রুল। কি বললাম বুঝতে পারলে? কি করে হলো সেই প্রমাণটা আমি এইখানে করে দেখালাম। এখানে ddx বলেছিল, আমি এটা dd অফ 2x করে দিলাম যাতে করে এই 2x কেটে যায়। এবারে এইটার ডেরিভেটিভ cos 2x হচ্ছে আর 2x এর ডেরিভেটিভ x এর রেসপেক্টে 2 হচ্ছে, তাহলে ফাইনাল অ্যান্সার আমার 2 cos 2x আসছে। বোঝা গেছে? এবারে এইটাকে না আরেকটা নিয়মে করা যেতে পারে। এটাকে আমি আরেকটা নতুন নিয়মে করছি। দেখো dx of sin 2x, তাই তো? sin x এর ডেরিভেটিভ x এর রেসপেক্টে কত হয়? cos x হয়। কিন্তু এইখানে কি cos x রয়েছে? এইখানে sin 2x রয়েছে। তাহলে চুপচাপ আমি cos 2x রেখে দেব। আমি কি বললাম? sin x এর ডেরিভেটিভ x এর রেসপেক্টে cos x হয়, কিন্তু এইখানে আমার sin 2x রয়েছে, তাই জন্য আমি cos 2x লিখে দিলাম। কিন্তু cos 2x তো আমার অ্যান্সার হবে না। কেন? কারণ এটা তো x নয়, এটা তো 2x। sin x এর ডেরিভেটিভ x এর রেসপেক্টে cos 2x হয়, কিন্তু এইখানে আমার sin 2x আছে। তাহলে sin 2x এর ডেরিভেটিভ x এর রেসপেক্টে আমি cos 2x লিখে দিয়েছি, কিন্তু cos 2x কখন লিখতাম? যদি এটা x হতো। cos 2x আমি কখন লিখতাম? যদি এটা x হতো, কিন্তু এটা কি x? এটা তো x নয়, এটা তো 2x। যেহেতু x নয় 2x, তাই জন্য 2x টাকে ফার্দার ডেরিভেটিভ করে দেব। তাই জন্য 2x টাকে ফার্দার ডেরিভেটিভ করে দেব। এই 2x টাকে ফার্দার ডেরিভেটিভ করে 2x এর ডেরিভেটিভ কত হয়? 2 হয় x এর রেসপেক্টে। তাই জন্য এটা হয়ে গেল 2 cos
2x, তাই জন্য ddx of sin 2x is equal to 2 cos 2x। আমি আবার বলছি, sin 2x এর ডেরিভেটিভ x এর রেসপেক্টে বের করতে বলেছে, sin x এর ডেরিভেটিভ x এর রেসপেক্টে cos x হয়, কিন্তু sin 2x এর ডেরিভেটিভ x এর রেসপেক্টে আমি cos 2x করেছি, কিন্তু আমি তো ভুল করেছি, cos 2x তো হতো না, cos x থাকলে হতো, cos 2x থাকলে মানে sin x থাকলে cos x হতো, কিন্তু sin 2x থাকলে তো cos 2x হবে না, তাহলে ভুল লিখেছি। সেটাকে রেকটিফাই করার জন্য, এটা কি x, এটা তো x নয়, যদি x হতো তাহলে ফার্দার ডেরিভেটিভ করতাম না, যেহেতু এটা x নয় তাই জন্য 2x এর ডেরিভেটিভ করলাম, দিয়ে cos 2x হলো। সিমিলারলি আরেকটা করা যেতে পারে, সাপোজ করো dx of cos 2x, এই মেথডে তোমরা নিজেরা করে দেখবে, আমি এই নিয়মে করাচ্ছি। cos x এর ডেরিভেটিভ x এর রেসপেক্টে মাইনাস সাইন x হয়, cos x এর ডেরিভেটিভ x এর রেসপেক্টে মাইনাস সাইন x হয়, কিন্তু এখানে x নেই, এখানে cos 2x আছে, তাহলে আগে আমি মাইনাস সাইন 2x লিখে দেব, কিন্তু এটা কি x, আমি তো ভুল করেছি, এটা তো আমার x নয়, এটা তো আমার x নয়, এটা তো 2x, তাই জন্য ফার্দার 2x কে ডেরিভেটিভ করব, আর 2x কে যদি ফার্দার ডেরিভেটিভ যদি করা হয় তাহলে এখানে আমার 2 আসবে, তাহলে এখানে অ্যান্সারটা আসবে মাইনাস অফ 2 সাইন 2x। তাহলে এইখান থেকে বুঝতে পারলাম যে dx of cos 2x is equal to minus of 2 sin 2x। বোঝা গেছে? এবারে তুমি এরকম যত খুশি নিয়ম বের করতে পারো, আপাতত আমাদের ফিজিক্সে এইটুকু শিখলেই হয়ে যায়, আর শিখতে লাগে না আর কি। আরো করা যেতে পারে এখান থেকে, সাপোজ করো ddx of sin x স্কোয়ার, sin x স্কোয়ার বলে দিয়েছে, sin x এর ডেরিভেটিভ x এর রেসপেক্টে cos x হয়, কিন্তু sin x হচ্ছে কি, এটা তো sin x নেই, এটা তো x স্কোয়ার আছে, তাই জন্য sin x স্কোয়ার দেখেই আমি cos x স্কোয়ার লিখে দেব, কিন্তু এটা কি x, এটা তো x নয়, এটা x স্কোয়ার, এটা তো x নয়, x স্কোয়ার, যেহেতু x নয় তাই জন্য x স্কোয়ারকে ফার্দার আরেকবার x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, তাহলে এইখানে আমার এটা 2x আসবে, তাহলে আমার যে ফাইনাল অ্যান্সার আসবে সেটা 2x cos অফ x স্কোয়ার আসবে, এটি হচ্ছে আমার অ্যান্সার। এরকম করে অসংখ্য অঙ্ক করানো যেতে পারে, ফিজিক্স পয়েন্ট অফ ভিউ থেকে এটুকু শিখলেই হবে। এবার এই যে নিয়মটাকে, এই যে অঙ্কটাকে, এটাকে এই নিয়মেও তো করা যেতে পারে, এটাকে তো আমার এই নিয়মেও করা যেতে পারে, এটাকে তো এই নিয়মেও করা যেতে পারে, ইচ্ছা আছে বাড়িতে করতে দেওয়ার, যারা শিখে গেছে তারা তো ইজিলি করতে পারবে, কিন্তু যেহেতু একটা অঙ্ক দেখিয়েছি তাই জন্য আমি আরেকটা অঙ্ক এই নিয়মে দেখিয়ে দিচ্ছি, এই অঙ্কটাকে আমি এই নিয়মে করে দেখাচ্ছি। চলো দেখো, dx of sin x is equal to cos x হবে, অসুবিধা নেই, x স্কোয়ার অফ sin x স্কোয়ার is equal to cos x স্কোয়ার হবে, এটাও বুঝতে পারলাম, কিন্তু dx of sin x স্কোয়ারটা কত হবে, এটাকে কি করলাম, dx স্কোয়ার অফ sin x স্কোয়ার dx স্কোয়ার বাই dx, যাতে করে আমার
এটা এটা কেটে যায়। এবারে দেখো এটা কত হবে, এটা ইজ ইকুয়াল টু হবে cos x স্কোয়ার, আর এটা কত হবে x স্কোয়ারের ডেরিভেটিভ x এর রেসপেক্টে কত হয় 2x হয়, তাহলে এটা হয়ে গেল 2x cos x স্কোয়ার। তাই জন্য 2x cos x স্কোয়ার। তাহলে তুমি এভাবেও করতে পারো আবার এভাবেও করতে পারো, তুমি নর্মাল ওটা কি x এই প্রশ্নটা করে করতে পারো। দেখো sin x স্কোয়ারের ডেরিভেটিভ cos x স্কোয়ার হলো, কিন্তু ওটা তো x নয়, ওটা x স্কোয়ার, তাই জন্য x স্কোয়ারকে ফার্দার আরেকবার ডেরিভেটিভ করে দিয়েছি। sin x স্কোয়ারের ডেরিভেটিভ cos x স্কোয়ার হলো, sin x স্কোয়ারের ডেরিভেটিভ x এর রেসপেক্টে cos x স্কোয়ার হলো, কিন্তু ওটা তো x নয়, ওটা তো x স্কোয়ার, তাই জন্য x স্কোয়ারকে ফার্দার আরেকবার ডেরিভেটিভ করলাম। তাহলে ওটা কি x এই প্রশ্নটা করবে। তুমি তাহলে আরেকবার লাস্ট দেখে নাও, sin x এর ডেরিভেটিভ cos x তখনই হয় যখন ডেরিভেটিভ x এর রেসপেক্টে হয়, sin 2x এর ডেরিভেটিভ cos 2x তখনই হয় যখন ডেরিভেটিভ 2x এর রেসপেক্টে হয়। এখানে sin x স্কোয়ারের ডেরিভেটিভ x এর রেসপেক্টে cos x স্কোয়ার হবে না, কারণ ওটা x নয়, আর যেহেতু ওটা x নয় তাই জন্য ফার্দার x স্কোয়ারের রেসপেক্টে আরেকবার ডেরিভেটিভ করলাম, 2x অ্যান্সার বের হলো। দি ফাইনাল অ্যান্সারটা আমার 2x cos x স্কোয়ার হলো। বোঝা গেছে? এবারে তোমাকে আরেকটা নিয়ম দেখাই, দেখো তো d dx of x কিউব ইজ ইকুয়াল টু 3x স্কোয়ার হবে। তাহলে আমার বলার বক্তব্য sin কিউব x এর ডেরিভেটিভ 3 sin স্কোয়ার x কখন হবে? x কিউবের ডেরিভেটিভ 3x স্কোয়ার তখনই হয়, x কিউবের ডেরিভেটিভ 3x স্কোয়ার তখনই হয় যখন ডেরিভেটিভ আমি x এর রেসপেক্টে করি, কিন্তু sin কিউব x এর ডেরিভেটিভ 3 sin স্কোয়ার x তখনই হবে যখন ডেরিভেটিভ আমি sin x এর রেসপেক্টে করব। অর্থাৎ d অফ sin x, কি বললাম বুঝতে পেরেছো? এবারে আমার প্রশ্ন হচ্ছে যে d dx অফ sin কিউব x ইজ ইকুয়াল টু করে দেখাও। বাড়িতে করতে পারবে? আমি চেন রুলটা করে দেখাচ্ছি আর এই নিয়মে তোমরা নিজেরা করবে। x এর রেসপেক্টে sin কিউব x এর ডেরিভেটিভ 3 sin স্কোয়ার x লেখাটা ভুল হবে, কেন? কারণ এটা x নয়, এটা sin x। x কিউবের ডেরিভেটিভ x এর রেসপেক্টে 3x স্কোয়ার হয়, sin কিউব x এর ডেরিভেটিভ x এর রেসপেক্টে 3 sin স্কোয়ার x হবে না, কেন? কারণ ওটা x নয়, ওটা sin x, তাই জন্য sin x এর আরেকবার ডেরিভেটিভ করতে হবে। আর sin x এর যদি আরেকবার ডেরিভেটিভ করো তাহলে আমার এখানে অ্যান্সারটা sin x এর ডেরিভেটিভ যদি আরেকবার করো তাহলে sin x এর ডেরিভেটিভ যদি আরেকবার করো তাহলে আমার cos x আসবে, তাহলে 3 sin স্কোয়ার x ইন্টু cos x, এটা হয়ে গেল আমার অ্যান্সার। এই নিয়মে চলো মন মানছে না, করে দিচ্ছি চলো। তাহলে d অফ sin x ইন্টু sin কিউব x, এখানে হচ্ছে d অফ sin x বাই dx। দেখতে পাচ্ছ কেটে যাচ্ছে, এটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে এই পুরো জিনিসটা ডেরিভেটিভ কত হচ্ছে 3 sin স্কোয়ার x, আর sin x এর ডেরিভেটিভ x এর রেসপেক্টে কত হচ্ছে cos x হচ্ছে। এই তো আরেকটা অ্যান্সার হয়ে গেল। অ্যান্সার দুটো দেখো সেম অ্যান্সার, অ্যান্সার দুটো দেখো সেম অ্যান্সার।
যাই হোক, চেন রুল মোটামুটি বলে দিয়েছি। এরকম অনেক অঙ্ক, ইনফাইনাইট নাম্বার অফ ম্যাথস করা পসিবল। তো যাই হোক, আমার উদ্দেশ্য ছিল শিখিয়ে দেওয়া কি করে হচ্ছে। এবারে আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এবারে নিজের প্র্যাকটিস নিজেকে করতে হবে। ডেরিভেটিভ লেকচারটা কিন্তু এখানে শেষ হয়ে গেল। এবারে আমাদেরকে ইন্টিগ্রেশন পড়তে হবে। অবভিয়াস ব্যাপার, ইন্টিগ্রেশন নেক্সট লেকচারে পড়বো। তাহলে আজকের ভিডিওতে এতটাই। নেক্সট ভিডিওতে ইন্টিগ্রেশন নিয়ে দেখা হচ্ছে একদম। কিন্তু ইন্টিগ্রেশন বুঝতে গেলে বারবার ধরে বলছি, ডেরিভেটিভ যে ভালো করে বুঝবে সেই কিন্তু ইন্টিগ্রেশন বুঝতে পারবে। তাই জন্য বারবার ধরে বলছি, ইন্টিগ্রেশন করার আগে ডেরিভেটিভটা রিভাইজ করবে, বারবার ধরে রিভাইজ করবে। ফিজিক্যাল সিগনিফিকেন্স কি সেটাকে একটু মেমোরাইজ করার চেষ্টা করবে, অঙ্কগুলো সড়গড় করবে, তারপরে ইন্টিগ্রেশনে লাফাবে। ঠিক আছে? তো চলো, আজকের ভিডিও এখানে এন্ড করলাম।